আসসালামু আলাইকুম। তো গাইস, আশা করছি তোমার সকলে ভালো আছো। তো গাইস, এখন আমি এসে কুয়াকাটায় এবং গাইস কুয়াকাটায় এসে আমি কি করলাম এবং গাইস এই কুয়াকাটায় কীভাবে বা আসলাম সেটা গাইস তোমাদের কাছে দেখাবো। তো গাইস চলো আমাদের ভিডিওটি শুরু করি। তো গাইস ফার্স্টে আমরা কুয়াকাটা ভ্রমণের জন্য বেছে নিয়েছিলাম শৌখিন এক্সপ্রেস বাস এবং গাইস আমরা সেই বাসে উঠে পড়ি এবং বাসের যাত্রাটা বলতে গেলে অনেক ভালো ছিল এবং গাইস বাসের ভিতর নাচ গান হতেছিল এবং গাইস এই যাত্রার মধ্যে বাইরের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। বাইরের পরিবেশ বলতে গেলে রাস্তাঘাটের অবস্থা দেখছিলাম যে বাইরের গাড়ি ঘোড়া কেমন, রাস্তার কী অবস্থা সব বলতে গেলে 6 ডিসেম্বরের আগের দিন তাই রাস্তা একটু ফাঁকাই ছিল, এর জন্য আমরা দ্রুত চলে যাচ্ছিলাম। এবং কিছু মজার বিষয় হচ্ছে আমাদের গাড়িটা পদ্মা সেতু উপর দিয়ে যাবে, এর জন্য পদ্মা সেতু ভিডিও নেওয়ার জন্য আমি আগে থেকে প্রস্তুত ছিলাম এবং কিছু দেখতে দেখতে চলে আসে আমাদের গাড়িটা পদ্মা সেতু টোল প্লাজায় এবং কিছু টোল দেওয়ার পর আমাদের গাড়িটি পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখনও গেছে আমরা পদ্মা সেতু পাইনি, পদ্মা সেতু হয়তো আরও সামনে আছে এবং গেছে আমরা দেখতেই পাচ্ছি যে পদ্মা সেতু 3 মাথা এক জায়গায় হচ্ছে এবং গেছে বলতে বলতে আমরা চলে আসি পদ্মা সেতুতে এবং আমরা এখন পদ্মা সেতুতে উঠছি। এখন এই পাশের রাস্তাটা আমাদের এই রাস্তার সাথে একত্রিত হচ্ছে এবং এই নিচে আছে রেল লাইন। তোমরা জানোই যে পদ্মা সেতু দেখতে কীরকম। এখন আমরা পদ্মা সেতুর উপরে যাচ্ছি এবং এটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। উপরের ল্যাম্পপোস্টের আলো কারণে ভিডিওটা আরও স্পষ্ট আসছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। রাস্তায় বলতে গেলে গাড়ি ঘোড়া তেমন একটা নেই, রাস্তা প্রায় ফাঁকাই বলতে গেলে। একটানে আমরা যাচ্ছি এবং তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। মাঝে মধ্যে হয়তো 2-1টা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য শুরুতে যেমন অনেক গাড়ি থাকে এই শুরুতে কিন্তু তেমন একটা গাড়ি দেখছি না। আজকে এমনিতেও রাস্তা ফাঁকা আছে। তোমাকে দেখতে পাচ্ছ যে সেতুটা কত বড় এবং তোমরা দেখতে পাচ্ছ যে সামনে সেতু অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং তোমরা আবার দেখতে পাচ্ছ যে 3 মাথা আলাদা হচ্ছে, মাঝখান দিয়ে রেল লাইন চলে গেছে এবং রাস্তা 2 পাশে আলাদা হয়ে গেছে এবং আমরা এখন পদ্মা সেতুতে নিচে নামছি। এরপর পদ্মা সেতু থেকে নামার পর আরও কিছু রাস্তা যাওয়ার পর আমাদের হোটেল বিরতি দেওয়া হয় এবং হোটেল বিরতির সময় ছিল 20 মিনিট। এরপর আমরা বাস থেকে নেমে পড়লাম এবং বাস থেকে নেওয়ার পর আমরা দেখি যে আশেপাশে প্রচণ্ড কুয়াশা এবং তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাচ্ছি। আমাদের হোটেলের নাম ছিল জমজম রেস্টুরেন্ট। এই ভিতরের পরিবেশটা তোমরা দেখো, এই ভিতরের পরিবেশটা বলতে গেলে অনেক সুন্দর ছিল এবং তোমরা আবারও চলে আসি বাইরে এবং আমি বাসটা দেখাচ্ছি এবং তোমরা এই পাশে দেখো প্রচণ্ড কুয়াশা, মানে বাইরে এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমরা 1 কাপ কফিও খেয়ে নিয়েছি এবং সেই কফিটি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এরপর আমরা কফি খাওয়া শেষে আবারও উঠে পড়ি বাসে। এরপর বাসে ওঠার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করি এবং এক পর্যায়ে আমাদের যাত্রা শেষে আমরা সকালে বাস থেকে নেমে পড়ি। এবার আমরা অটো নিয়ে রওনা হয় কাবাচরের উদ্দেশ্যে সূর্যোদয় দেখার জন্য এবং যত সামনে যাবো তত গ্রাম্য এলাকা আসবে, কারণ এই এলাকায় জেলেরা বেশি বাস করে এবং এখানেও আশেপাশে ছোটো ছোটো গাছপালা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এক পর্যায়ে আমরা চলে আসি কাবাচরে এবং এখানে আসতে আমাদের একটু দেরি হয়েছিল, কারণ আমাদের অটোর চাকা পাংচার হয়ে গেছিলো এবং এখানে সবাই রেডি আছে সূর্যোদয় দেখার জন্য এবং তোমরা দেখতেই পাচ্ছ যে দূরে সূর্য উঠছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এবং তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে এখানে সূর্য উঠছে, সবাই ক্যামেরা নিয়ে রেডি আসছে এই সূর্যোদয় ভিডিও নেওয়ার জন্য। এখন আমি তোমাদেরকে কাছ থেকে জুম করে দেখাচ্ছি এবং আমরা বাইক নিয়ে রওনা মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে এবং এই সুন্দর জায়গাটি দেখার জন্য আমরা সবাই রেডি ছিলাম এবং তোমার সামনে হয়তো দেখতে পাচ্ছ তো অনেক অতিথি পাখি এবং এই পাশে সূর্যোদয় হলো, তোমরা দেখতেই পাচ্ছ এবং অতিথি পাখিগুলো যখন উড়ে গেল তখন কিন্তু পরিবেশটা আরও সুন্দর হলো এবং সূর্যোদয়ের সাথে অতিথি পাখিতে উড়ে তো আরও সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা এক পর্যায়ে চলে আসা মিনি সুইজারল্যান্ডের কাছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সকালে বাইক নিয়ে মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং এই পাশে হচ্ছে অনেকগুলো গাছ এবং এই পাশে সমুদ্র এবং এই পাশটা আরও সুন্দর ছিল। এরপর আস্তে আস্তে রোদ উঠতে শুরু করে, যেহেতু সূর্যোদয় হয়ে গেছে এবার আমরা প্রত্যেককে রেস করে এগোতে থাকি এবং যাত্রা করতে করতে আমরা এক পর্যায়ে চলে আসছি মিনি সুইজারল্যান্ডে এবং এই জায়গাটা একবার দেখো, এক পাশে সূর্য এক পাশে গাছপালা এবং এই পাশে আছে সোনালি ধান ক্ষেত।
এখানে guys সকলে বাইক নিয়ে আসে এবং guys তোমরা এই পাশে দেখো, এই পাশে কিছু দোকানপাট আছে এবং বড় বড় গাছ আছে এবং ওই পাশে অনেক গাছ আছে এই ধান ক্ষেতের পরে। এরপর গাইস তোমাদেরকে আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি যে জায়গাটা কত সুন্দর। এবং তোমরা এই পাশে দেখো, তো এই জায়গাটা কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গায় একটা দ্বীপের মতো হয়ে গেছে বলতে গেলে, এ পাশে মাটি ও পাশেও মাটি এবং মাঝখান দিয়ে পানি চলে গেছে এবং এই জায়গাটা আরও সুন্দর ছিল। এখন আমি এই দোকানপাটগুলোর কাছে আসি এবং গাইস এখানে আরও বড় বড় গাছ আছে যেগুলো কাছে গেলে মন ভালো হয়ে যায়। এবার বাইকে করে আবারও রওনা হয় কাওয়াচরের উদ্দেশ্যে এবং গাইস আমরা অটো নিয়ে আবার রওনা হয় বাজারের উদ্দেশ্যে। এবং এটা বলতে গেলে এক প্রকারের গ্রাম্য এলাকা, এখানে গাইস অনেক ধান ক্ষেত এবং জেলেদের বাড়িঘর আছে এবং এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা একসাথে বসে গেলাম বাজারে। তোমরা বাজারে দেখতে পাচ্ছ যে লোকজন কম আছে যেহেতু আজ 16 ডিসেম্বর এবং আমরা তখন পাশে একটি দোকানে ছিলাম। এবার বাজার করা শেষে আমরা চলে যাই কুয়াকাটায় বৌদ্ধদের মূর্তিটি দেখতে, যেটা কিনা গাইস অনেক বড় এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এর উচ্চতা কত বেশি। তোমাদেরকে আমি একটু সাইড থেকে দেখাচ্ছি এবং তোমার সাইড থেকে দেখো যে এটা কতটা উঁচু। এরপরে গেছে আমরা দেখতে চলে আসি মিষ্টি পানি কুয়া। একসময় এই কুয়ায় মিষ্টি পানি পাওয়া যেত, কিন্তু এখন এই কুয়াটি ময়লা হয়ে গেছে এবং এই কুয়ার জন্যই এই জায়গাটির নাম কুয়াকাটা রাখা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ভিতরটা অনেকটাই খালি এবং এই পানি এখন ময়লা হয়ে গেছে। এরপর গেছে আমরা খাওয়ার জন্য চলে আসছে পায়রা রেস্টুরেন্টে এবং গেছে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর এবং গেছে এই ভিতরের পরিবেশটা অনেক ভালো। এরপর রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি সাগর পাড়ে এবং সেখানে আমরা গোসল করার জন্য চলে আসি। কিন্তু গেছে আমাদের ব্যাগ পড়তেছে আমাদের বাসে, আমরা গেছে বাস খুঁজে পাচ্ছি না, এর জন্য আমরা কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম। এরপর গেছে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা দেখেছি আমাদের বাসটা ইমাম বাসের পেছনে, অর্থাৎ আমাদের বাস ইমামের পেছনে নামাজে দাঁড়িয়েছিল। এরপর আমরা আমাদের বাসে ওঠে আমাদের ড্রেস চেঞ্জ করে নেই। এরপর আমরা রেডি হই সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য। এরপর আমি সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য দৌড় শুরু করলাম, কিন্তু কাছে বেশিক্ষণ ঝাঁপাঝাঁপি করতে পারলাম না, কারণ সমুদ্রে আমার অনুভূতি বলতে গেলে সমুদ্রে তেমন কোনো ঢেউ ছিল না এবং নদীর স্রোতের মতো ঢেউ ছিল, তার জন্য খুব একটা লাফালাফি হয়নি, কিন্তু এরকম ঝাঁপাঝাঁপি করা এবং সাঁতার কাটার চেষ্টা করা এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। সেই হিসেবে বলতে গেলে আমার সমুদ্রে আমার অনুভূতি ছিল দারুণ এবং আরও দুজনকে আমি জিজ্ঞেস করি, ঠিক আছে? আচ্ছা, সমুদ্রে আমার হওয়ার আপনার অনুভূতি কেমন ছিল একটু বলেন না তো। অনুভূতি ছিল দেখার মতো। এবার আমি লাঞ্চ করার জন্য রওনা দিয়ে পায়রা রেস্টুরেন্টের উদ্দেশ্যে এবং আমাদের পায়রা রেস্টুরেন্টটা ছিল মেইন রোড থেকে পাশে একটা গলির ভিতরে, যার জন্য সেখানে যেতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগে। এবং ধরো অবশেষে পৌঁছে যায় আমাদের পায়রা রেস্টুরেন্টে। তোমাকে দেখতে পাচ্ছ আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসছি এবং আমি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি এবং ভিতরে গিয়ে আমি একটা সিটে বসে পড়ি। এরপর আমরা চলে যাই বাজারে এবং বাজারে আমি দেখছিলাম যে একজন দোকানদার খুদে করে নাম লিখছে এবং সেটা আমি তোমাদেরকে ফুল জুম সহকারে দেখানোর চেষ্টা করছি। এবং সে দোকানদার প্রথমে কালি দিয়ে নাম লিখে নেয় এবং সে কালি দিয়ে লেখা নামের ওপর দিয়ে খোদাই করে এবং আমি এটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে তারা কিভাবে খোদাই করে এসব নাম লিখে। এবার আমরা চলে আসি শুটকির দোকানে এবং বিভিন্ন জাতের শুটকি ছিল এবং শুটকি পল্লী থেকে এখানে মাছ রপ্তানি করা হয় এবং এরপর সেগুলো এখানে বিক্রি করা হয়। এবার আমরা সকালে একটু অটো ভাড়া করে চলে যাই লেবুচর এবং শুটকি পল্লীর উদ্দেশ্যে এবং তোমরা দেখতে পাচ্ছ যে সূর্যের আলো সমুদ্রে বরাবর কীভাবে গ্লেস ফেলছে। এবার আমরা বাড়ির রাস্তা দিয়ে রওনা হই লেবুচরের উদ্দেশ্যে। সাধারণত এই ধরনের বালির রাস্তায় এই ধরনের অটো দিয়ে যাওয়া আসা করা হয় এবং এই ধরনের অটো সাধারণত লেম্বুচর এবং শুটকি পল্লী এই দিক দিয়ে যায়। এবং অলরেডি আমরা চলে আসছি লেম্বুচরে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার গাছপালার কী অবস্থা। 2007 সালের সিডোরের কারণে এইসব গাছপালার এই অবস্থা হয়েছে, এখন শুধু এসব গাছপালার শিকড়গুলি রয়েছে। এবং তোমাদের এখন যদি আমি ডান সাইডে দেখাই, তোমরা দেখো যে এই সাইডেও কিছু শিকড় রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে সূর্য এবং সূর্যালো প্রতিফলন খুব সুন্দর লাগছে। এবার আমরা আস্তে আস্তে পৌঁছে যাই ঝাউ বাগানে এখানে এবং এই জায়গাটা খুবই সুন্দর। তোমরা দেখো এক পাশে রয়েছে ঝাউ বাগানের সারি এবং অন্য পাশে হচ্ছে সাগর এবং সূর্যের সৌন্দর্য। এবং এখন প্রায় বিকেল হয়ে গেছে, যার জন্য সূর্য আলো আরও প্রখরভাবে আসছে। এবং অনেকক্ষণ যাত্রা করার পর এক পর্যায়ে আমাদের যাত্রা শেষ হয় এবং অটো থেকে নেমে আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে থাকি। এবং দূরে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দরবনের গাছপালা। বর্তমানে অবস্থায় অবস্থিত লেম্বুতে ঝাউ বাগানে। হ্যাঁ এই জায়গাটাকে অনেকটা সুন্দর। এই যে এক পাশে ঝাউ বাগান এবং অন্য পাশে সাগর এবং এখানে সূর্যালোর কারণে সাগরের সৌন্দর্য আরও বেড়ে গেছে, তোমাকে দেখতেই পাচ্ছ। এবং আমরা দেখতেই পাচ্ছ জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। এবং আমরা চলে যাই ঝাউ বাগানের কাছে এবং এই বাড়ির রাস্তা পার হয়ে ঝাউ বাগানের কাছে কিছুটা কষ্ট হচ্ছিল। অলরেডি আমরা চলে আসছি ঝাউ বাগানের কাছে, তোমাকে দেখতেই পাচ্ছ। এবার সময় হয়ে যায় সূর্যাস্তের এবং তোমরা দেখতেই পাচ্ছ যে সূর্য এখন কিরকম লাল হয়ে গেছে এবং সেই সময় সকলে ব্যস্ত হয়ে যায় এই সূর্যাস্তের ভিডিও নেওয়ার জন্য।
এবং এই সূর্যাস্তের সময় আশেপাশের সব এলাকা ফাঁকা হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ যেখানে তেমন কোনো মানুষজন নেই, অল্প হয়তো মানুষ হয়তো আছে। এবং গাইস আমি এখন তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে সূর্যাস্তের সময় সূর্য দেখতে কেমন হয়। এবং গাইস আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এবং সূর্য আস্তে আস্তে ডুবতে থাকে। এই পাশে কি লেম্বুচরের গাছপালা তোমাদেরকে আবারও দেখাচ্ছি এবং তোমাকে দেখো যে লেম্বুচরের সৌন্দর্যটা কেমন। এবং গাইস এখানে অনেক ছবি তোলার জায়গাও আছে। এবং গাইস যেহেতু এগুলো বাইরের রাস্তা, তাই যেতে অনেকটা সময় লাগছিল আমাদের। এবং গাইস আমি অটো পেছন দিক থেকে তোমাদের সূর্যাস্তের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। এবং গাইস আমরা সূর্যোদয় এবং লেম্বুচরের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগোতে থাকি। এবং গাইস এক পর্যায়ে আমাদের যাত্রা শেষে আমরা আবারও চলে আসি বাসের কাছে। এবং গাইস আমরা বাসে উঠে পড়ি। এবং গাইস আমাদের বাসে অনুষ্ঠিত হচ্ছে র্যাফেল ড্র। এবং গাইস আমার র্যাফেল ড্রয়ের টিকিটটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এবং গাইস সামনে তোমাদেরকে দেখাচ্ছি যে র্যাফেল ড্রয়ের কী কী গিফট রয়েছে। এবং গাইস উঠানো হয় প্রথম নাম্বার। এবং গাইস প্রথম নাম্বারটি ছিল হচ্ছে আমার টিকিটের নাম্বার। আমার টিকিটের নাম্বার ছিল হচ্ছে 122501। এবার আমাকে পুরস্কার বিতরণ করা হয়। এবং গাইস এভাবে আমাদের বাসে র্যাফেল ড্র অনুষ্ঠিত হতে থাকে। 122505। এবং গাইস এভাবে সকল বিজয়ীরা পুরস্কার পেতে থাকে। এবং গাইস র্যাফেল ড্রয়ে পুরস্কার মেলার সাথে সাথে সকলকে পুরস্কার দেওয়া হয়। এবং গাইস পুরস্কার হিসেবে ছিল 50টা গিফট। এবং গাইস এক পর্যায়ে আমাদের হোটেল বিরতি দেওয়া হয়। এবং যেখানে হোটেল বিরতি দেওয়া হয়েছিল সেই হোটেলে তোমাদের দেখাচ্ছি। আসলে আজকে ছিল 6 ডিসেম্বর, যার জন্য গাইস লাল এবং সবুজ রঙের বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এবং গাইস এখানে ঝর্ণাও রয়েছে, তোমরা গাইস দেখতেই পাচ্ছ। এবং গাইস এখন আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ডেকোরেশনটা এবং এর ভিতরের পরিবেশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং গাইস আমাদের বাস আবার যাত্রা শুরু করে। এবং গাইস আমরা এক পর্যায়ে আমাদের গন্তব্যস্থানে প্রায় পৌঁছে যাই। এবং গাইস এক পর্যায়ে আমাদের যাত্রা শেষ হয়। তো গাইস ভিডিওটা কেমন লাগলো সেটা গাইস আমাকে কমেন্টে জানাও। এবং গাইস এরকম ভিডিও আরও চাও কিনা সেটা গাইস আমাকে কমেন্টে জানাও। তো গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।